শীর্ষ আদালত কড়া ভর্ৎসনা করছেন, কিন্তু শীর্ষ আদালতে উচিত তো কড়া ব্যবস্থা নেওয়া। রাজ্যের ইমেজ আছে কিছু, যার ইমেজ থাকে সেই ইমেজ নষ্ট হওয়ার জন্য ভয় পায়। তো একটা জায়গায় গেছে এবং আগামী দিনে আমার নিজের দৃঢ় বিশ্বাস সিবিআই আসল অপরাধীদের চিহ্নিত করবে এবং চিহ্নিত করার পথে আছে বলে আমার ধারণা। এটা ব্যাপারটাই দুর্নীতি, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিকল্পিত দুর্নীতি। এটাকে যতক্ষণ না মানুষ উপলব্ধি করছেন ততক্ষণ মানুষ এ রাজ্যে কোনো রকম সৎ প্রশাসনিক সিদ্ধান্ত আশা করতে পারেন না। চেষ্টা করছেন, উনি প্রথম দিন থেকে চেষ্টা করছেন আমার এবং আমার জুনিয়রের বিরুদ্ধে লোককে খেপিয়ে তোলার। উনি একবার আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিলেন, কিছুদিন পর আমার জুনিয়রদের চেম্বারে দেখেন ভিড়ভাট্টা করেছেন, আমার চেম্বারের কাছে ঝগড়ার চেষ্টা উনি চেষ্টা করছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু যারাই একটু চিন্তা ভাবনা করছেন তারাই বুঝতে পারছেন যে এই দুর্নীতিটার জন্য দায়ী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল। আরেকটা দুর্নীতি করার পরিকল্পনা করছেন এবং শিক্ষকদের নামিয়ে আনলেন গ্রুপ সিতে, এরপর নামিয়ে আনলেন গ্রুপ ডিতে, তারপর বলবেন সিভিক ভলান্টিয়ার। কন্যাশ্রীর ফলে নাবালিকা বিয়ে বেড়ে গেছে, মুখ্যমন্ত্রী তত্ত্ব জানেন নিশ্চয়ই। নাবালিকা পাচার বেড়ে গেছে। আমি তো একটা কথা বলেছি, মমতার যদি বয়স থাকতো দেখতেন ওর নামটাও এখানে আছে। শীর্ষ আদালত কড়া ভর্ৎসনা করছেন, কিন্তু শীর্ষ আদালতে উচিত তো কড়া ব্যবস্থা নেওয়া। উচিত ছিল এদের বিরুদ্ধে কন্টেম্পটের নোটিশ ইস্যু করা। এরা বারবার সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করছেন, সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে এরা প্রকৃতপক্ষে অমান্য করার মধ্য দিয়ে চ্যালেঞ্জ করছে। সুপ্রিম কোর্টের আরো করা হওয়া উচিত বলে আমি মনে করি। আরো কড়া ভূমিকায় অবতীর্ণ হতে বলছেন, মানে আরো আপনি অ্যাকশন নিতে বলছেন। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট উচিত সরাসরি এদের বিরুদ্ধে কন্টেম্পটের ইস্যু করা। একদম রীতিমতো বিচারপতিদের বলতে শোনা গেল যে এত জীবন ধ্বংস করেও আপনারা এরপরেও শিক্ষা নিচ্ছেন না। কি বলবেন, রাজ্যের ইমেজটা কোথায় যাচ্ছে? রাজ্যের ইমেজ আছে কিছু, যার ইমেজ থাকে সেই ইমেজ নষ্ট হওয়ার জন্য ভয় পায়। যার কোনো ইমেজ নেই তার সে ভয় থাকবে কেন? যেমন বলে না ওই যে দোকান কাটা রাজ্যের মাঝখান দিয়ে যায়, সেই রকম এদের অবস্থা। সিবিআই তদন্ত নিয়ে ওই দিন প্রশ্ন করলে আদালত জানতে চেয়েছিল যে সিবিআই তদন্ত যে চলছিল তার কি হলো, উচ্চ পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্তের কথা ছিল, তার কত দূরে গিয়েছে। এতে এক আইনজীবী জানতে চান যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি হলো। জবাবে আদালত জানায় যে সুপার নিউমেরারি আলাদা জিনিস, উচ্চ পদে থাকা ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল গোয়েন্দাদের। হ্যাঁ, এই প্রশ্নটা সাধারণ মানুষের, আপনারা তাই তো, তদন্ত সিবিআই করা উচিত। সিবিআই তদন্ত কখনো কখনো এগোচ্ছে, কখনো কখনো ঝিমোচ্ছে। যাই হোক, তদন্ত একটা জায়গায় গেছে এবং আগামী দিনে আমার নিজের দৃঢ় বিশ্বাস সিবিআই আসল অপরাধীদের চিহ্নিত করবে এবং চিহ্নিত করার পথে আছে বলে আমার ধারণা। আবারও কলকাতা হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বারংবার তারা মামলা করছে যাতে পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারে। প্রথম কথা হচ্ছে অযোগ্য নয়, এরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এরা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। গোটা প্রক্রিয়াটাই বাতিল হয়েছে দুর্নীতির কারণে। সেই দুর্নীতিটাকে আড়াল করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য এই ধরনের একটা ধারণা তৈরি করলেন এবং সেটাই সংবাদ মাধ্যম চালিয়ে যাচ্ছে, যোগ্য অযোগ্য। এটা যোগ্য অযোগ্য নয়, এটা দুর্নীতির ফলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে। কোর্ট দেখেছে যে একদল তারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, আরেক দল দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়। পার্থক্যটা এই জায়গায় করতে হবে, কিন্তু গোটা ব্যাপারটাই দুর্নীতি। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিকল্পিত দুর্নীতি। এটাকে যতক্ষণ না মানুষ উপলব্ধি করছেন ততক্ষণ মানুষ এ রাজ্যে কোনো রকম সৎ প্রশাসনিক সিদ্ধান্ত আশা করতে পারেন না। একটা প্রশ্ন করব, একদম যখনই অযোগ্যদের যে লিস্ট তালিকাটা আমরা দেখলাম, সেখানে দেখলাম একাধিক তৃণমূলী প্রভাবশালীদের নাম। এটা যে তৃণমূলের তালিকা না অযোগ্যদের তালিকা সেটা অযোগ্য নয়, আবার বলছি অযোগ্য নয়, এই শব্দটা ভুল প্রয়োগ হচ্ছে। সরাসরি দুর্নীতিগ্রস্ত, এবং তারা তো তৃণমূল দলেরই হবে, তৃণমূলের কাছাকাছি হবে, এটা খুব স্বাভাবিক। এ নিয়ে তো বিস্মিত হওয়ার কিছু নেই। তৃণমূল চেয়েছিল গোটা প্রশাসনটাকেই দুর্নীতিতে একেবারে আকীর্ণ ডুবিয়ে দিতে, যাতে ভবিষ্যতে প্রশাসনিক দুর্নীতিটাই হয়ে যাবে পদ্ধতি। প্রশাসনের যে দায় আইন মেনে কাজ করা, সাংবিধানিক নীতিবোধকে ঊর্ধ্বে তুলে ধরা, সেসবকে এরা বিসর্জন দিয়ে প্রশাসনকেই দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। নয়া বিজ্ঞপ্তি প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের শিক্ষক পদ এখনো মোট 56,000 শূন্য পদ রয়েছে। এর মধ্যে 23,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আরো 21,000 পদ খালি রয়েছে। আমরা নিয়োগ করতে চাই, কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না। যারা আইনকে
রীতিমতো বেলাইন করে দিয়েছেন, তাদের জন্য হচ্ছে, আদালতকে দোষ দেবো না, আমাদেরই মধ্যে কিছু কিছু লোক আছে তাদের জন্য এমন হচ্ছে। কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আপনাকে উদ্দেশ্যে বলছেন, কি বলবেন? না, ঠিকই বলেছেন উনি, আমাদের মধ্যে মানে ওর দলের মধ্যে, তার মধ্যে উনি একজন। আমরা যারা আইনের দরজায় আসছি তারা তো নীতি প্রতিষ্ঠার জন্য আসছি, ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছি। আর উনি অন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করছেন। উনি জেনে রাখুন, আমি বারবার বলেছি, নিয়ম নীতির বাইরে গিয়ে কোনো নিয়োগ হলে পশ্চিমবঙ্গের মানুষ সবাই তো আর ওর মুখে তাকিয়ে নেই। পশ্চিমবঙ্গের মানুষের স্বাধীন চেতনাও আছে, তারা আসবেন এবং আদালতে মামলা হবে, এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। আজকে উনি বলছেন আইনকে কি বেলাইন করছেন নাকি, এই শব্দের কি অর্থ আমি জানি না। আইন তো আইন, আইনটা তো সরকার তৈরি করেন, প্রশাসন তৈরি করেন, বিধানসভা তৈরি করেন। আমাদের কাজ আইনটা প্রয়োগ হচ্ছে কিনা দেখা। যে কোনো কাজ সৎভাবে প্রয়োগ হলে পরেই ওর বুকে কাঁপুনি ধরে যায়। এইভাবে যে আপনাদের উদ্দেশ্যে বারংবার প্রচার চলছে, কোথাও গিয়ে যারা চাকরি খোয়ালেন তাদের মধ্যে কি একটা ক্ষোভ উস্কে দেওয়া হচ্ছে আপনাদের? চেষ্টা করছেন উনি, প্রথম দিন থেকে চেষ্টা করছেন আমার এবং আমার জুনিয়রের বিরুদ্ধে লোককে খেপিয়ে তোলার। উনি একবার আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিলেন, কিছুদিন পর আমার জুনিয়রদের চেম্বারে দেখেন ভিড়ভাট্টা করেছেন, আমার চেম্বারের কাছে ঝগড়া হওয়ার চেষ্টা, উনি চেষ্টা করছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু যারাই একটু চিন্তা ভাবনা করছেন তারাই বুঝতে পারছেন যে এই দুর্নীতিটার জন্য দায়ী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল। তাই তারা, তাদের ক্ষোভটা ধীরে ধীরে ওর দিকেই প্রবাহিত হচ্ছে, তাতেই তিনি ভয় পাচ্ছেন। আপনি যখন আজকে আলোচনার শুরুতেই বলছেন যে যোগ্য অযোগ্য বিষয়টা না, বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত। এই সরাসরি দুর্নীতি যাদের বিরুদ্ধে প্রমাণিত হলো তাদের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে 10 বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করেছি। আইনিভাবে তাদের শিক্ষকের চাকরি ছাড়াও যাতে গ্রুপ সিতে অন্তত চাকরি যাতে তারা অন্তত পান সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। তাদের হতাশ হতে মানে রীতিমতো বারণ করছে সরকার। কেন এত আরেকটা মানবিক নয়, আরেকটা দুর্নীতি করবেন, আরেকটা দুর্নীতি করার পরিকল্পনা করছেন এবং শিক্ষকদের নামিয়ে আনলেন গ্রুপ সিতে, এরপর নামিয়ে আনলেন গ্রুপ ডিতে, তারপর বলবেন সিভিক ভলান্টিয়ার। ওরা আবার দুর্নীতি করবে, আবার টাকা তোলার ফন্দি করছেন। সেই জন্য এই কথাগুলো যদি বিশ্লেষণ করেন সাধারণ বোধ বুদ্ধি দিয়ে, দেখবেন আরেকটা দুর্নীতির পরিকল্পনা করছেন। এবং জেনে রাখুন, ওরা আবার দুর্নীতি করলে আবার ওদের কাঠগড়ায় দাঁড় করাবো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম আইনি কাঠগড়ায় দাঁড় করানোর চ্যালেঞ্জ একদম, আজকে কেন, বহুদিন থেকে বলছে দুর্নীতি করলেই আদালতে যাব। ওরা আদালতটাকে তো এখনো অনেকবার ভয় দেখাবার চেষ্টা করেছে বিচারপতিদের, তাদের বিরুদ্ধে অনেক কুৎসা করেছে, এখান থেকে সুপ্রিম কোর্ট থেকে এখানে, বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার ফেলেছে, বিচারপতিদের কোর্টরুমের সামনে পোস্টার ফেলেছে, বিচারপতিদের কাছে গিয়ে বলেছে আপনি মামলা শুনবেন না, এই সমস্ত চেষ্টা করেছেন। এই সব চেষ্টার পরেও ওরা দেখলেন যে বিচার ব্যবস্থা, তারা ন্যায়ের উপর দাঁড়িয়ে বিচার করছেন, তাতে ওরা আতঙ্কিত এবং সেই জন্য ওরা গাল দিচ্ছেন আমাদের যারা আইনজীবীরা। ওরা ভাবছেন আইনজীবীরা দাঁড়িয়ে ওর দুর্নীতির পক্ষে সওয়াল করবেন। ওরা তো অনেক আইনজীবী কোটি কোটি টাকা খরচা করে দাঁড় করালেন, লাভ হলো কি? যখন লাভ ক্ষতির প্রসঙ্গ আছে, আপনি নিজে বারংবার আমাদের সাক্ষাৎকারে বলেছেন যে যেভাবে রাজ্যে একের পর এক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারিকরণের দিকে হাঁটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বলছেন যে আগে স্কুল ছুটের হার খুব বেশি ছিল, এখন তা কমে এসেছে। কন্যাশ্রী, মেধাশ্রী একাধিক প্রকল্পের ফলে ছোট বাচ্চা মেয়েরা এখন স্কুল কন্যাশ্রীর ফলে নাবালিকা বিয়ে বেড়ে গেছে, মুখ্যমন্ত্রী তত্ত্ব জানেন নিশ্চয়ই। নাবালিকা পাচার বেড়ে গেছে এবং স্কুল ছুট বেড়ে গেছে। ও সরকারি দেওয়া তথ্যই সে কথা বলছে। উনি পাগলের মতো আবোল তাবোল বললেই সেটাকে মানুষ গ্রহণ করবে নাকি? গত 2 বছরে মাধ্যমিকে কত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, তার মধ্যে অধিকাংশই যা কমেছে তা হচ্ছে মেয়েরা। অথচ বাম আমলে যেটা ছিল উল্টো পথ, সেখানে মেয়েরা বেশি বেশি করে স্কুলে আসছিল, তাদের জীবনের সুরক্ষা ছিল, নিরাপত্তা ছিল, ধর্ষণের ভয় ছিল না, কন্যাশ্রীর প্রলোভন ছিল না, যা ছিল শিক্ষাগত দিক থেকে সাহায্য করা। এখন ইনি কন্যাশ্রী করে নাবালিকাশ্রী ধর্ষণ বার করেছেন। শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে, এই পরীক্ষা কি ভবিষ্যতে কোথাও গিয়ে বাতিল হতে পারে? যে কমিশন চুরি করলো তাকেই আবার দায়িত্ব দেওয়া হচ্ছে, আবারও চুরি হবে, আর চোর চুরি না করে কি থাকতে পারবে? এই পরীক্ষা ঠিক বিড়ালকে মাছ পাওয়া দেওয়ার মতো নয়? হ্যাঁ, সে ঠিক। আর পেছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ, তারা ওই বিড়ালকে লাঠির বাড়ি দেখাবে চুরি করতে গেলেই, সেই ভয়টা ওরা পাচ্ছেন। তার মধ্যে প্রথম সারির মুখ কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য? হতে পারে, এবং সেটাকেই ওরা ভয় পাচ্ছেন, আর কিছু না। আর শেষ কয়েকটা প্রশ্ন আমার কাছে, এসএসসি দাগি তালিকা নিয়ে একাধিক একদিকে যেরকম রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়
আগাম জামিনের আবেদন জানালেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে। সিবিআই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানাচ্ছেন। কি বলবো আর, এর থেকে বলার কিছু নেই তো। এটা সাধারণ মানুষ দেখছেন, পশ্চিমবঙ্গের বুকে লাইন দিয়ে মন্ত্রীরা হাজতে আছেন। কেউ চাইছেন আগাম জামিন, আর কেউ জামিন না পেয়ে দিনের পর দিন কারাবাস করছেন। এই কারাবাস যারা করছেন তারা কারা? এমন সমস্ত মন্ত্রী যারা একসময় বলেছিলেন যে সিপিএম দেখলে পরে লাঠিপেটা করবেন, সিপিএম এর সঙ্গে কোনো অনুষ্ঠানে থাকবেন না। এবং একটা ঘটনা, কোনো অনুষ্ঠানে আমি থাকলে তৃণমূল নেতারা সেই অনুষ্ঠানে আসে না, ভয়ে। সেটা কি নিয়োগ দুর্নীতির পরে? আমার আগে থেকেই, এটা 2011 পরবর্তী থেকেই। সুতরাং ওরা জানেন যে ওরা এত নিজেরা দুর্নীতিতে কালিমা লিপ্ত, ওরা মুখোমুখি হতে ভয় পায়। এখন আপনি যখন বলছেন সন্ত্রস্ত থাকেন, তখন এনাদেরই আইনজীবীরা, পরেশ অধিকারীর আইনজীবীরা, তারা বলছেন যে আমাদের মক্কেলরা তো সর্বসম্মতভাবে সাহায্য করেছেন আইনি প্রক্রিয়ায়, সিবিআই দপ্তরে গিয়েছেন, বয়ান রেকর্ড করেছেন, তাহলে এখন সেটা সিবিআই যারা তদন্ত করছেন তারা বুঝবেন, তারা কতটা সততার সঙ্গে গেছেন, বয়ান রেকর্ড করেছেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা তদন্তকারী সংস্থার দায়। ঘোষিত যে দুর্নীতিগ্রস্তদের তালিকায় দেখা গেল একদম তৃণমূল বিধায়ক এবং বিধানসভার চিফ হুইপের বৌমা, কেউ তৃণমূল বিধায়কের মেয়ে, কেউ তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর মেয়ে, কেউ নিজেই আবার কাউন্সিলর। সবাই তৃণমূলের। আমি তো একটা কথা বলেছি, মমতার যদি বয়স থাকতো দেখতেন ওর নামটাও এখানে আছে। ও বেঁচে গেছে, বেচারে বয়সটা নেই বলে। তৃণমূল কাউন্সিলর, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর, তার নাম এসছে। তিনি সঙ্গে সঙ্গে একদম প্রেস বিবৃতি দিয়ে বললেন যে আমি হাইকোর্টের দ্বারস্থ হব, এই তালিকা মানি না। এটা মানে কোনোভাবেই সিবিআই তো প্রমাণ করতে পারেনি, কি করে এর নাম? সিবিআই প্রমাণ করার দায়িত্ব সিবিআই এর নাকি? সিবিআই এর দায়িত্ব তদন্ত করা। তদন্ত করে রিপোর্ট দিয়েছেন, যে রিপোর্ট স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে। স্কুল সার্ভিস কমিশন তোর পিসির তৈরি করা, তো পিসির আঁচল টেনে ধরুন। ওইসব গরম গরম বক্তৃতা করা সহজ, তাই বক্তৃতা করছেন। এবং শেষ প্রশ্ন আপনার কাছে, কলকাতা হাইকোর্টের যে সাম্প্রতিক রায় ছিল, সেই সাম্প্রতিক রায় শুধুমাত্র যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল তা না, একদম তাদের উপরে বিপুল যে আর্থিক বিপর্যয়ের একটা খাড়া সেটাও নেমে এসেছিল। কারণ দুর্নীতির মাধ্যমে পাওয়া চাকরির জন্য তাদের একটা সুদসহ লক্ষ লক্ষ টাকা ফেরত দিতে হবে। ফেরতযোগ্য যে টাকা, সব মিলিয়ে ঘুষের টাকা, সুদসহ ফেরতযোগ্য টাকা, বেতন ধরে এদের মোট ক্ষতির পরিমাণ তো দাঁড়াতে পারে প্রায় 34 লক্ষ টাকা। এর দায় কি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর যারা নিয়েছে তাদের নয় কি? তাদের নিয়ে কেন কোনো উচ্চবাচ্য? তাদের সাজা দেওয়ার দায়িত্ব জনগণের। কারণ জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা বলেন যে আমরা দুর্নীতি করেছি, তো কি হয়েছে, আমরা ভোটে জিতছি। দেখবেন তারা প্রকাশ্যে বলেন যে দুর্নীতির এত কথা হচ্ছে, আমরা তো ভোটে জিতছি। অনেক সাংবাদিক আমাকে বলেন, আপনি কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, ওরা তো ভোটে জিতছে, আপনি তো শূন্য। সুতরাং এটা জনগণের দায়িত্ব তাদের শিক্ষা দেওয়ার, যে আমরা তোমাদের দুর্নীতি করার জন্য ভোট দিইনি। এটা জনগণ যতক্ষণ না উপলব্ধি করছেন ততক্ষণ প্রশাসন দিয়ে তাদের ব্যবস্থা নেওয়া যাবে না। আজকেও আপনি ঠিক যে কথাটা বললেন, আজকেও কেশপুরের বিধায়িকা, তাকেও আমি বলতে পারি, আমি তো শুনলাম কয়েকদিন আগে তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনাসামনি যে আমি কেশপুরের বিধায়িকা, 3বার জিতে এসেছি। সিপিএম শূন্য ছিল, শূন্যই থাকবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী। এই কনফিডেন্স হচ্ছে এই যে প্রচুর বেআইনি টাকা, ভোটের 48 ঘন্টা আগে টাকা কত ছড়ায় দেখবেন, টাকার মদের বোতল কত ছড়ায় দেখবেন, আর তাদের দিয়ে বুথের দিন আসল ভোটারদের ভোট দিতে দেবে না। একটি রাজ্য সরকার একটা কোঅপারেটিভ নির্বাচন করতে ভয় পায়, সেখানে গুন্ডামি করে, তাহলে তাদের উপর কি করে নির্ভর করবে না? রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, নিজেদের সম্মান বজায় রাখতে গেলে পরে, নিজেদের অধিকার বজায় রাখতে গেলে পরে তৃণমূলের গুন্ডামিকে উপেক্ষা করে দল বেঁধে হাতে লাঠি নিয়ে বুথে যাবেন, ভোট দেবেন আপনার, তবেই রাজ্যের সম্মান রক্ষা করতে পারবেন।